যে দুইটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই বিষয় দুইটা হয়েছে, প্রথম বিষয় যে আমার পাটা কিভাবে ভাঙছে। হ্যাঁ, এটা আপনারা অনেকে প্রশ্ন করেন, বিশেষ করে আমার যত ভালোবাসার মানুষ আছেন তারা আমার কাছে জানতে চাইছেন, বিধায় আমি কথাগুলো বলতেছি। আর যারা হেটার্স আছেন তারা মানে কোশ্চেন করতেছেন, কমেন্টস করতেছেন, আপনার জানি আপনাকে ফালাই রেখে চলে গেছে, না হলে এই সময় আপনার জামাই আপনার কাছে নাই কেন? ভাই, তাদেরকেও আমি উত্তরটা দিব। খুবই সোজা একটা জিনিস, আমি আমার নিজের দায়িত্ব নেয়ার মতন যোগ্যতা রাখি। আমার নিজের দায়িত্ব আমি নিতে পারি, আমার বয়স কম হয় না, আমি ছোট না, আমি যেহেতু একটা আমার বাচ্চাকে বরণ পোষণের দায়িত্ব আমি নিয়েছি, সেহেতু নিজের দায়িত্ব নেওয়াটা অতটা কঠিন না। তো যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে, আমরা যেদিন 1.5 মাস পর আমার বাসায় আসি, আমি বাবার বাসায় ছিলাম প্রায় 1.5 মাসের মতন, ঈদ করে অনেক দিন থেকে তারপরে আসছি। তো 1.5 মাসে একটা ঘর মানে বন্ধ থাকলে, সে ঘরে কোনো মানুষ না থাকলে সে ঘরটা আর ঘর থাকে না। তো সেখানে আসার পরে অনেক কাজ থাকে, আমরা মা ছেলে হাজব্যান্ড, মানে আমি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড, আমরা তিনজনে ঘরের কাজে লেগে পড়ি আসার পর থেকে। তো যে যার মতন যেভাবে পারি সেভাবে গুছাইতেছিলাম। হঠাৎ করে আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুর বাড়ি থেকে একটা কল আসে, যে কোনো একটা কারণে, জায়গা জমি বা আরও নানান কিছু ঝামেলার কারণে একটা কল আসে। ওই সময় তাকে ওইখানে থাকতে হয়, ওইখানে যেতে হয়। তো সে ওই যে কাজ করতেছিল ওখান থেকে হুট করে ঠিক ওই অবস্থাতেই মানে আমাদের বাসা থেকে ওখানে চলে যায়। সে কিন্তু ভাতও খাইতে পারে না, ভাতও খায় না। তো ওইখানে চলে গেছে। তো ও যে বাসায় কি কাজ করছে আমি তো জানি না, ও করছে কি বাথরুমে হারপিক টারপিক দিয়ে রাখছে, আমি সেটা জানি না। তো বিছানার চাদর টাদর তো চেঞ্জ করছে, অনেকদিন হয়ে গেছে, বিছানার চাদর এরকমের ছিল। তো ওগুলো সব উঠে আমি তখন চেঞ্জ করে বাথরুমে নিতে গেছি ভিজানোর জন্য। ওই সময় আমি মানে কিভাবে যে আমি পড়ে গেছি আমি জানি না, আমি ব্যালেন্স রাখতে পারি নাই। ওই সময় আমার পাটা হাঁটুটা আর কি, হাঁটুর যে হাড়টা আছে যেটা এমন থাকে, এমন যা সেটা এমন হয়ে গেছে, এতটুকুই। আর মানে এতটুকু হয়ে যেয়ে এই সাইড থেকে রক্তটা ভিতরে ঢুকে গেছে, রক্তটা ভিতরে ঢুকছে, এই সমস্যা হয়েছে। এছাড়া অন্য কোনো সমস্যা না। আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে খুব দ্রুত সুস্থ করবে। বিশেষ করে আপনাদের দোয়া আছে, যারা আমাকে ভালোবাসে আমি তাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে খুব দ্রুত সুস্থ করে দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে আমার বোন আছে, আমার মাও আসতে চাইছিল। আমার এখানে আমাকে দেখাশোনার মতন আসলে মোটামুটি আত্মীয় স্বজন আছে। একটা মানুষের, আমি তো ছোট বাচ্চা না যে আমাকে খাইয়ে দিতে হয়, ফিটার বানিয়ে দেবে আমি খাবো, বিষয়টা তো এমন না। আমাকে রান্না বান্না করে দিলে আমি খেতে পারবো, রেস্ট নেবো, এই কারণে। আর আমার বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে, ও মানে ওকে মোটামুটি বলা যায় যে কাজ করতে পারে। একটা মেয়ে যখন কোনো ছেলেকে পালিয়ে গিয়ে বিয়ে করে, আর সেই ছেলেটা যদি ভালো হয়, তাহলে সেই মেয়েটা তার মা বাবার কাছে গর্ব করে বলতে পারে যে দেখো এটা আমার পছন্দ, আমি বিয়ে করে ঠকিনি। আর সেই ছেলে যদি খারাপ হয়, তাহলে মা বাবার কাছে গর্ব করা তো দূরের থাক, মা বাবার কাছে সেই মেয়েটা মুখ দেখাতেও অনেক লজ্জা পায়। তাই সব ছেলেকে বলবো, আপনারা যদি কখনো কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন, তাহলে আগে সেই মেয়েটার মনের মতন হওয়ার চেষ্টা করবেন, মেয়েটাকে ভালো রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার সংসারে সুখের কোনো অভাব হবে না। এটাই বাস্তব। জানেন, শ্বশুর বাড়িতে সবাই হচ্ছে সত্যবাদী, আর যে মেয়েটাকে অন্যের বাড়ি থেকে নিয়ে আসে সেই মেয়েটাই হচ্ছে মিথ্যেবাদী। শ্বশুর বাড়িতে সবার মন হচ্ছে ফেরেশতার মতো, আর যে মেয়েটাকে অন্যের বাড়ি থেকে নিয়ে আসে সেই মেয়েটার মন হচ্ছে ইবলিস আর শয়তানের মতো। আর এগুলো কোথায় দেখা যায় জানেন? সব থেকে ছোট লোক ফ্যামিলিতে দেখা যায়। বলছি তাদেরকে, আপনাদের মন মানসিকতাকে ঠিক করেন, তাহলে দেখবেন সবাইকে আপনাদের মতো ভালো মনে হবে। তো দেখলেন তো আজকে আসমিন রেজাপুর কি অবস্থা হয়েছে। আসলে আপু কিন্তু প্রকাশ্যেই এসেছে তার গোপন কথাগুলো জানানোর জন্য, যে তার জীবনে কি কি ঘটেছে, বা শেষমেশ তার স্বামী তার 10 লাখ টাকা নিয়ে চলে গেল। তো পৃথিবীটা কিন্তু টাকার জন্য পাগল। ওর হাজব্যান্ড, যেটা তৃতীয় হাজব্যান্ড, সেটা কিন্তু ওকে টাকার জন্যই বিয়ে করেছে। আজকে ওর টাকা আছে বলে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আপু কিন্তু প্রথমে স্বীকার যায়নি যে ওনার আগে বিয়ে হয়েছিল। তো এখন বর্তমানে যে সেটা হয়েছে 3 নম্বর হাজব্যান্ড। তা আসমিন আপুর জন্য ভালোবাসা ও শুভকামনা রইল।